প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম দুর্নীতির চিত্র স্পষ্ট বলছে টিআইবি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বৈঠকে অনীহা সংসদের বেশিরভাগ স্থায়ী কমিটির। প্রশাসনের কর্ম পর্যবেক্ষণেও ধীরগতি, জবাবদিহিতা নিশ্চিতে নিয়মিত বসার পরামর্শ। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে দেশ। একদিনে সর্বোচ্চ 201 প্রাণহানি, ঢিলেঢালা লকডাউনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। দেশে প্রথমবারের মতো সাইকেডিলিক ড্রাগ ম্যাজিক মাশরুম উদ্ধার। সেবন হয় হ্যালুসিনেশন, মানসিক রোগে চক্রের 2 সদস্য গ্রেপ্তার। প্রকৃতি ধ্বংসের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বেশি ঝুঁকিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া। মোকাবেলায় বিশ্ব ফোরামে শক্ত ভূমিকা রাখার আহ্বান। মন্ত্রিসভা রদবদলের পর দপ্তর বন্টনেও চমক মোদির। শপথ নেওয়া 43 জনের মধ্যে নতুন মুখ 36, প্রাধান্য তারুণ্য, নতুন দায়িত্ব অমিত শাহ। এবং কোপার ফাইনালে আর্জেন্টিনা 11 জুলাই মেসি নেইমারের লড়াই। টেস্টের প্রথম দিন 8 উইকেটে 294 রান বাংলাদেশের, 5 রানের শতক মিসের আক্ষেপ লিটন দাসের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পে উঠে এসেছে ভয়াবহ দুর্নীতি, অনিয়ম। স্বপ্নের বাড়িগুলো বেশ কিছু ঘর বছর না ঘুরতেই শেষ। 22 জেলায় 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করেছে সরকার। এই শাস্তি শেষ নয়, তদন্তে দোষ পেলে যতই প্রভাবশালী বা সিনিয়র আমলা হোক না কেন, কেউই রেহাই পাবেন না। চাকরি হারানোর পাশাপাশি কঠোর শাস্তির হুঁশিয়ারি ক্ষমতাসীন দলের নেতা এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ। মুজিব শতবর্ষ উপলক্ষে বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 1,30,000 পরিবারকে 2% জমির উপর 2 কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল হিসেবে নির্মিত সব বাড়ি অনেককেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল। তবে বছর না ঘুরতেই কোথাও কোথাও সেই স্বপ্নের রং ফিকে হতে শুরু করেছে। আশ্রয়ণ প্রকল্পের কোথাও ঘরের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, কোথাও আবার ভবনের দেখা দিয়েছে ফাটল, ধসেও পড়ছে কোথাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের এই প্রকল্পে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এরই মধ্যে ওএসডি করেছে সরকার। নীতি নির্ধারণী কর্মকর্তারা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে। প্রমাণিত হলেই চাকরি হারাতে হবে অভিযুক্ত আমলাদের। প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি এবং এই তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। জেলা পর্যায়ে যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেন তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছি। প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির সাথে জড়িত কেউ রেহাই পাবে না বলছেন ক্ষমতাসীন দল এবং 14 দলীয় জোট নেতারা। আমলা হোক আর নির্বাচিত প্রতিনিধি হোক, দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত হলে তাকে সরাসরি সাজার ব্যবস্থা করা উচিত এবং তার জন্য আইন কানুনের যদি অদল বদল করতে হয়, আইন কানুন অদল বদল করে দ্রুত এই দুর্নীতির ভাইরাস থেকে প্রশাসনকে মুক্ত করতে হবে। আমলাশি যত বড় সিনিয়রই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অতীতে দেখেছি, এখনো দেখেছি, আগামীতেও দেখব। সরকারি কোনো কর্মকর্তা বা আমলা যদি কোনো দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। এমন হাই প্রোফাইল প্রকল্পে দুর্নীতি অপ্রত্যাশিত বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। এই জবাবদিহিতার ঘাটতির কারণে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের অপচয় যে দুর্নীতির মাধ্যমে সংগঠিত হয়ে থাকে সেটি অবাধিতভাবে চলতে থাকে এবং ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের সব ভূমিহীন মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্য সরকারের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নিয়মিত হচ্ছে না জাতীয় সংসদের মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকগুলো। এই কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ চলছে ধীর গতিতে, কমছে জবাবদিহিতাও।
প্রশাসনের জবাবদিহি বাড়াতে এবং দুর্নীতির লাগাম টানতে স্থায়ী কমিটির বৈঠকগুলো নিয়মিত করার আহ্বান বিশ্লেষকদের। শাহালি জয় রিপোর্ট। 2018 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। একাদশ সংসদের অধিবেশন শুরু হয় 2019-এর 30 জানুয়ারি। শুরুর 10 কার্যদিবসের মধ্যে 50টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। দ্রুততার সঙ্গে কমিটি গঠন হলেও কাজের ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যায়নি। প্রতি কমিটির মাসে অন্তত একটি করে বৈঠক করার কথা থাকলেও অনেক কমিটি 6 মাসেও একটি বৈঠক করেনি। এর ফলে গত 2.5 বছরে কার্যপ্রণালী বিধির শর্ত পূরণ হয়নি। বিশেষ করে স্বাস্থ্য খাতের দৃষ্টান্ত দেওয়া যায় যে তারা দীর্ঘ সময়ের কালে ব্যাপকভাবে আলোচিত স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়ম সংগঠিত হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই তার বিপরীতে সংসদীয় কমিটিগুলি নীরব ছিল, কোনো ভূমিকা পালন করে এবং বৈঠকও করতে পারেননি। 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত শিডিউল অনুযায়ী প্রতিটি কমিটির কমপক্ষে 25টি বৈঠক করার কথা থাকলেও গত বছরের মার্চের পর করোনা সংক্রমণের আশঙ্কায় বৈঠকে বসা থেকে বিরত ছিল বেশ কয়েকটি কমিটি। তবে 6টি কমিটি ছিল এর ব্যতিক্রম। এর মধ্যে সর্বোচ্চ 46টি বৈঠক করে সরকারি হিসাব সংক্রান্ত কমিটি। সংসদীয় কমিটির মিটিংগুলি প্রতি মাসে হওয়া উচিত এবং এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত 2.5 বছর সংসদ অধিবেশন হয়েছে সীমিত পর্যায়ে। সংসদ সদস্যদের উপস্থিতিও ছিল সীমিত। এ সময় অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যপ্রণালী বিধির বাধ্যবাধকতার কারণে সংসদীয় কমিটির বৈঠক করা সম্ভব হয়নি। জুমের মাধ্যমে মিটিং করার জন্য সম্ভবত আমাদের রুলস অফ প্রসিজারের মধ্যে কিছু চেঞ্জ লাগবে, কারণ রুলস অফ প্রসিজারে লেখা আছে যে সংসদীয় কমিটির মিটিং সংসদের বিল্ডিং এর মধ্যে হতে হবে। বিশ্লেষকরা বলছেন সংসদীয় কমিটিগুলো কার্যকর ভূমিকা পালন না করতে পারলে সরকারি কাজে দুর্নীতির আশঙ্কা বাড়বে অর্থের অপচয়, আর সেক্ষেত্রে জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে দেশে করোনা পরিস্থিতির খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আবারও দেখল দেশ। গেল 24 ঘন্টায় করোনায় 201 জনের মৃত্যু হয়েছে। একদিনের মৃত্যু 256, এটাই প্রথম। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 11,162 জন। এই সময় মোট 35,639 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 31.32%। আর সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত ও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9,77,568 জন। দাবানলের মতো ছড়িয়ে পড়া করোনার ঊর্ধ্বগতি আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, জেলা উপজেলা থেকে মাত্র 50% অক্সিজেন স্যাচুরেশন নিয়ে রোগীরা চিকিৎসা নিতে আসায় বেশি মারা যাচ্ছেন। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে করোনা বাড়তেই থাকবে বলে মনে করেন তিনি। আরেফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 30 মিনিটের ব্যবধানে রাজধানীর মহাখালীর ডিএনসিসির করোনা হাসপাতালের করিডোরে এসে পৌঁছে 10টি রোগীবাহী অ্যাম্বুলেন্স, যার অন্তত 8টি রাজধানীর বাহিরের। এই রোগীদের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর গাজীপুরের কৃষক আব্দুল বাসেত। 3 দিন আগে আসা সামান্য জ্বরে এরই মধ্যে হাসপাতাল বদলেছেন 3 বার। অবস্থা গুরুতর হওয়া সবশেষ উত্তরের একটি হাসপাতাল থেকে আইসিইউ সাপোর্টের জন্য তাকে নিয়ে আসা হয় ডিএনসিসির করোনা হাসপাতালে। একই রকম পরিস্থিতি আরো অনেকের। করোনা ভাইরাসের যেই দেখা গেছে আর এই হাসপাতালে নিয়ে যাও, আর আইসিইউতে রাখতে হবে, এই জন্য আজকে আমাদের এখানে পাঠাই দিচ্ছে। গেল 1 সপ্তাহ ধরে প্রতিদিন অন্তত 50 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন ডিএনসিসি হাসপাতালে, যা 70%ই ঢাকার বাইরের। দেশের সবচেয়ে বেশি আইসিইউ সক্ষম ঢাকা হাসপাতালের 212 শয্যার বিপরীতে খালি আছে 70টি। সাধারণ শয্যা খালি আছে মাত্র 20টি। ঢাকার বাইরের রোগী বেশি আমাদের এখানে। ঢাকার রোগী হয়তো 30% বা তারও কম হবে। এই রোগী সবাই সিরিয়াস এবং তাদেরকে আইসিইউ অথবা এইচডিইউ দিয়েই সাপোর্ট করতে হচ্ছে। আমাদের এই ধারায় যদি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে একটা সময় কিন্তু আমরাও অনেক গভীর সংকটে পড়ে যাব, বিশেষ করে সিরিয়াস পেশেন্ট হ্যান্ডেলের জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, জেলা উপজেলা থেকে আসা রোগীদের বেশিরভাগ হাসপাতালে আসেন শেষ সময়, ফলে আক্রান্তদের বড় অংশকেই বাঁচানো যায় না। মস্তিষ্কে অক্সিজেন স্যাচুরেশন যদি বেশি সময় ধরে কম থাকে তাহলে পরে তো ব্রেন ডেথ এমনি হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন কাজ, তাদেরকে বাঁচানো কঠিন কাজ, দেরি করে আসছে মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার বর্তমান পরিস্থিতি আরও অবনতি হবে। বিধিনিষেধ ঠিকঠাক মেনে চললে আক্রান্তের হার কমতে শুরু করবে মাসের শেষ দিকে। আগামী কয়েকটা দিন কিন্তু আরো বাড়তে পারে, মানে সংক্রমণও বাড়তে পারে, মৃত্যু বাড়তে পারে। 2 সপ্তাহ পরে গিয়ে আমরা আশা করছি যে এই যে ঊর্ধ্বমুখী ধারাটা, রোগী ভর্তি হওয়া কমবে, এমনকি মৃত্যুও কমবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আইনি ব্যবস্থা রয়েছে অব্যাহত। 7ম দিনেও রাজধানীর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে মামলা দেয়া হয় অনেক যানবাহনকে। আইন অমান্য করায় বুধবার 1102 জনকে আটক করা হয়েছে এবং 245 জনকে করা হয়েছে জরিমানা। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। সরকারের নির্দেশনা উপেক্ষা করে লকডাউনে যারাই অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের নামে দেয়া হচ্ছে মামলা। লকডাউনের 7ম দিনে রাজধানী সহ প্রবেশ পথগুলোই ছিল যানবাহনের বাড়তি চাপ। যারা বের হচ্ছেন কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নানা অজুহাত। সাইনবোর্ড এলাকায় পুলিশের পাশাপাশি ছিল বিজিবির চেকপোস্ট। বিধিনিষেধ অমান্য করে যারাই বের হয়েছেন তারা হয়েছেন শাস্তির মুখোমুখি। যৌক্তিক কারণ দেখাতে পারতেছেন না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাইরে যেসব দোকানপাট খোলা আছে সেগুলোতে আমরা অভিযান করে সেগুলো জরিমানা আইনের আওতায় নিয়ে আসতেছি এবং বন্ধ করে দিচ্ছি। করোনা সংক্রমণ কমাতে বিধিনিষেধ মানতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চলতি মাসেই দেশে আসছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। স্বাস্থ্যমন্ত্রী জানান দেশটির সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে আর দ্রুততম সময়ের মধ্যেই আসবে এই টিকাটি। আর দেশের একটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরই মধ্যে চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আলোচনা করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পর এবার তালিকায় এসেছে সিনোফার্মা, ফাইজার বায়োনটেক ও মডার্নার টিকা। এরই মধ্যে 8টি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিডশিল্ড, চীনের সিনোফার্মা, সিনোভ্যাক, ফাইজার বায়োনটেক, মডার্না, রাশিয়ার স্পুটনিক ভি, সুইজারল্যান্ডের কোভিডশিল্ড ও জনসন অ্যান্ড জনসন। এ পর্যন্ত দেশে এসেছে সেরাম থেকে কোভিডশিল্ড, কোভ্যাক্স থেকে ফাইজার, মডার্না ও চীন থেকে সিনোফার্মার টিকা। নিউজ 24-কে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জানান এ মাসের মধ্যেই দেশে আসছে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। রাশিয়ার সাথে তো আমরা অনেকদিন যাবতীয় কাজ করলাম, আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পন্ন করা হয়েছে। তো আমরা আশা করি হয়তোবা এ মাস তো শুরু হলো, এ মাসের মধ্যে একটা খবর হয়তো আমরা পেতে পারি আর কি। চীনের সাথে যৌথভাবে টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ, এমন তথ্য নিশ্চিত করে নিজের ফেসবুক পেজে লিখেছেন চীনা উপরাষ্ট্রদূত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান দেশীয় বেসরকারি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে যোগাযোগ করেছে চীনের সঙ্গে। আমাদের স্থানীয় একটা কোম্পানি চায়নার সাথে কথা বলেছে, এতটুকু আমার কাছে ইনফরমেশন আছে। আর এটার ব্যাপারে ডিটেইলস আমার কাছে কোনো তথ্য নেই। দেশের 70% মানুষকে টিকা দিতে শুধু আমদানি নির্ভর না হয়ে উৎপাদনে মনোযোগী হতে আগে থেকেই বলে আসছিলেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক স্ট্যাটাসে তিনি করোনা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। করোনা ভাইরাসের সতর্কতা বিষয়ক ওই পোস্টে সচিব ওয়াজেদ জয় স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদি তুলে ধরেন। দেশব্যাপী আলোচিত এলএসডি মাদকের পর এবার আরেক ভয়ঙ্কর নতুন এক মাদকের সন্ধান মিলেছে, যার নাম ম্যাজিক মাশরুম। বিভিন্ন খাবারের কেক ও চকলেট মিশ্রিত অবস্থায় সেবন করা হয়। এই মাদক সেবনের ফলে সেবনকারীর মধ্যে হ্যালুসিনেশন তৈরি হয়। বুধবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনময় ইমরান খান গণমাধ্যমকে তথ্য জানান। ম্যাজিক মাশরুম মাদক সাধারণত মাশরুম থেকে আলাদা। মাশরুম ভাঙার পর বিভিন্ন রং ধারণ করে। ভয়ঙ্কর এই মাদক কেনাবেচা ও সেবনের জন্য জড়িত থাকায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদ জাহিদ।
ধ্বংস হচ্ছে প্রকৃতি, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। গোটা বিশ্ব যখন ভুগছে অতিমারি করোনায়, ঠিক তখন কানাডা ও যুক্তরাষ্ট্রের তীব্র উষ্ণতা, জাপানে অতিবৃষ্টি ও ভূমিধস, সাইপ্রাসে ভয়াবহ দাবানল এবং নানা প্রাকৃতিক দুর্যোগ পুরো বিশ্ব জুড়ে। বৈশ্বিক জলবায়ুর আমূল পরিবর্তনের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগগুলো, এমন মত জলবায়ু বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আরও বেশি শক্তিশালী ভূমিকা রাখার পরামর্শ তাদের। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট তীব্র তাপদাহ, দাবানল, ভূমিকম্প, বন্যা, অতিবৃষ্টি, খরা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে প্রাণহানি, সম্পদের ক্ষতি। কদিন ধরেই তীব্র তাপদাহ কানাডা ও যুক্তরাষ্ট্রে। প্রকৃতির হঠাৎ বিরূপ আচরণে সপ্তাহ ব্যবধানে মৃত্যু হাজারো মানুষের। অস্ট্রেলিয়া ও সাইপ্রাসে চলছে ভয়াবহ দাবানল। অতিমারি করোনা যখন ভোগাচ্ছে গোটা বিশ্বকে, তখন জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের ভয়াবহতা ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। 2 যুগ ধরে আমরা সমগ্র বিশ্বে এবং বাংলাদেশে বলে আসছি জলবায়ু পরিবর্তনের অবশ্যম্ভাবী যে ক্ষতিপূরণ এবং যে জীবন জীবিকার উপরে আক্রমণ আসবে, সেটা তারই প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। গ্লোবাল যে রাজনৈতিক যে ফেনোমেননটা আছে, তারা যদি বিজ্ঞানীদের ট্রেন্ড অ্যানালাইসিস না করে, তারা যদি সেটাকে অস্বীকার করেন, তারা যদি তাদের মুনাফার দিকে বেশি, ভোগবাদী জীবনের দিকে বেশি আগ্রহী হন, তাহলে এটাকে ঠেকানোর কোনো পথ আমাদের সামনে আর নেই। তাদের মতে মুখে বললেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিশ্বশক্তি। গ্রিন হাউস গ্যাস যেটাকে বলি আমরা, সেটাকে কমিয়ে আনতে হবে। তার প্রধান দায়িত্ব হচ্ছে শিল্পোন্নত দেশ, বড়লোক দেশ যারা, তাদের দ্রুততার সাথে কমাতে হবে। যে ধীর গতিতে কমছে তাতে চলবে না। বজ্রপাতে প্রচুর পরিমাণে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এটি একটি বিষয়। আমাদের সমুদ্র উপকূলীয় অঞ্চলের চেহারা কিন্তু পাল্টে গেছে। পররাষ্ট্র নীতির জায়গায় আমাদেরকে অনেক বেশি, আরো বেশি আমাদের শক্তিশালী হওয়া প্রয়োজন। আগামী 30 বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের চরম ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো, যেখানে অন্যতম বাংলাদেশ। 1991 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে 191টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগের আঘাত, আর প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতার 1 থেকে 3 মিলিমিটার বৃদ্ধি সেই ভয়াবহতারই পূর্বাভাস বলে মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দ্য গ্লোবাল ইকোনমিক্সের বিবেচনায় চলতি বছর সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ নির্বাচিত হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। যুক্তরাজ্য ভিত্তিক অর্থ ব্যবসা বিষয়ক সাময়িকী দ্য গ্লোবাল ইকোনমিক্স 2021 সালে আর্থিক খাতে পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ করেছে। সেখানেই সেরা বিজনেস কনগ্লোমারেট গ্রুপ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। সৃজনশীল উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক আর্থিক খাতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবং সম্মান জানাতে প্রতি বছর ফিনান্সিয়াল অ্যাওয়ার্ড ঘোষণা করে দ্য গ্লোবাল ইকোনমিক্স সাময়িক। বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করার পরে 2021 সালে ডিজিটাল ফিন্যান্স ক্যাটাগরিতে সেরা নতুন মোবাইল অ্যাপ নির্বাচিত হয়েছে বাংলাদেশের সরকারের নগদ অ্যাপ। একই সাথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও আরব আমিরাত সহ মোট 14টি দেশের 30 আর্থিক প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুধবার দুপুরে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের পর আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে নয়া মন্ত্রীদের শপথ। মোট 43 জন মন্ত্রী শপথ নেন, এর মধ্যে 36 জনের নতুন মুখ। বাকি 7 জনের পদোন্নতি হয়েছে। নতুন 15 মন্ত্রী ও 28 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মন্ত্রিসভায় তরুণদের স্থান নিয়ে চমক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন তৈরি হওয়া সমবায় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো অমিত শাহকে। অশ্বিনী বৈশ্যক রেল মন্ত্রকের পাশাপাশি আইটি ও কমিউনিকেশন মন্ত্রক মনসুখ ম্যান্ডব্যাককে স্বাস্থ্য মন্ত্রকের পাশাপাশি সার ও রাসায়নিক মন্ত্রক ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হয়েছে। ভারতের জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের। মুম্বাইয়ের জোহর সান্তাক্রুজ কবরস্থানে সমাধিস্থ করা হয় বলিউডের ট্র্যাজেডি কিংকে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্র। বুধবার বলিউডের আকাশেও যেন বিষাদের মেঘ। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে তৈরি হলো এক বিশাল শূন্যতা। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
21 বার তোপধ্বনি আর গান সেলুটে বিদায় দেয়া হলো কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। জাতীয় পতাকায় মুড়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেয়া হয় বিষাদের মহানায়ক খ্যাত বলিউডের কিংবদন্তিকে। অমিতাভ বচ্চন, জিতেন্দ্র, ধর্মেন্দ্র, শাহরুখ খান, করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর সহ বলিউড স্টার সেলিব্রিটিরা শ্রদ্ধা জানান তাদের বর্ষিয়ান পূর্বসূরিকে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। শেষ বিদায়েও অঝরে কেঁদেছেন সায়রা বানু। দীর্ঘ 55 বছরের ছায়াসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন সায়রা। সর্বস্তরের শ্রদ্ধা জানানো শেষে মুম্বাইয়ের জুহুর সান্তাক্লজ কবরস্থানে সমাহিত হলেন ভারতীয় চলচ্চিত্রের লিজেন্ড অভিনেতা দিলীপ কুমার। বলিউডে দিলীপ কুমারের নাম নিলেও তার আসল নাম ছিল ইউসুফ খান। ভূমিপুত্র দিলীপ কুমারের স্মরণে পেশোয়ারের হাভেলিতেও নামাজে জানাজার আয়োজন করা হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট বার্তায়ও শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার সহ আরও অনেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি কর্মহীন ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ। প্রতিদিন শত শত ছিন্নমূল মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই বাহিনী। করোনার এই কঠিন বাস্তবতায় খেটে খাওয়া এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তারা। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। 62 বছর বয়সী মোহাম্মদ আলী রিকশা চালিয়ে 5 জনের সংসার চালান। লকডাউনের কঠিন বাস্তবতায় আয় একেবারে কমে যাওয়ায় বাসা ভাড়া দেয়াই দায়। দুপুরের খাবার পেয়ে বেশ তৃপ্তি নিয়েই খান তিনি। খাইতে কষ্ট, তাইলে মনে হয় এই জিনিসটা একটু সুবিধা হয়েছে না। লকডাউনে বাসাবাড়িতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় একবেলা খাবার জুটানো কষ্টের শান্তি বেগমের। এজন্য পুলিশের খাবার বিতরণের খবর পেয়ে মহৎপুর থেকে ছুটে এসেছেন শান্তি বেগম সহ অনেকেই। কোনো কাম কাজ করতে পারে না, আর আমি আইনি বাসাবাড়িতে এই দিয়ে চলি। তারপরে 3 মাসে ভাড়া বাইতে আটকে গেছে, দিতে পারি না। খাবার দাবার তো এইটা, এছাড়া তো আর কোনো জায়গাতে কেউ কোনো পাই না। চলতে খুব কষ্ট হইতেছে, তারপর খাওয়া দাওয়ার সমস্যা। পুলিশ বলছে লকডাউনে দুস্থদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস তাদের। প্রতিদিন শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। তাদেরকে আইনগত সহযোগিতা না, আমরা তাদেরকে দুঃসময়ে পাশে দাঁড়াতে চাই। লকডাউনের ফলে বিভিন্ন জায়গায় হোটেলও বন্ধ হয়ে গেছে, তাদের তো খাওয়ার আর কোনো উপায় নেই। তো এই জন্য এই সমস্ত মানুষদেরকে আমরা রান্না করা খাবার ডিএমপির পক্ষ থেকে সরবরাহ করছি। দুস্থদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের চিকিৎসা সেবায় 9 লক্ষ টাকা অনুদান দিয়েছে নোয়াখালীর একরাম চৌধুরী ফাউন্ডেশন। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি গত বছর থেকে করোনা চিকিৎসায় দরিদ্রদের সহায়তা দিচ্ছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একরামুল করিম চৌধুরী এমপি অনুদানের চেকগুলো হস্তান্তর করেন। অনুদানের 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে লিভার ও কিডনি রোগে আক্রান্ত জেলা যুবলীগের সাবেক সভাপতি সাইদ মাহবুব পারভেজের চিকিৎসার জন্য। 2 লক্ষ টাকা জেলা ছাত্রলীগের তত্ত্বাবধানে পরিচালিত করোনা রোগীদের অক্সিজেন ব্যাংকের জন্য এবং বাকি 2 লক্ষ টাকা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য দেওয়া হয়। সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বুধবার এক ভার্চুয়াল আলোচনায় এই বিএনপি নেতা বলেন, বিএনপি যখন প্রকৃত ইতিহাসের কথা বলে তখন আওয়ামী লীগের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসে। খালেদা জিয়া এদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন এমন মন্তব্য করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলছে, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না বলেছে। অথচ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন জেড ফোর্সের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা। পর্যায়ক্রমে বাংলাদেশের যে স্বাধীনতার 50 বছরে যেভাবে আওয়ামী লীগের নেতারা গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে, রক্ষী বাহিনী সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করেছে, অর্থনীতি লুটপাট করে এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, এই সকল ইতিহাস নিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা এই জনসাধারণের সামনে আসব এবং বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার 50 বছরের ইতিহাসকে, প্রকৃত ইতিহাসকে আমরা তুলে ধরব। ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন শত্রু করোনা মহামারী থেকে দেশ ও জনগণের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। এ সময় অপ্রয়োজনে বাড়ির বাইরে বেড না হওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মধ্যে সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ আঘাত এনেছে। সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। শহর থেকে গ্রামে বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এই অবস্থা দলমত নির্বিশেষে সংকট মোকাবিলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি। দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য অধিদপ্তর সংকলিত অনশ্বর বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও সব সমসাময়িক বিষয়ে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, সচিব মকবুল হোসেন, প্রধান তথ্য অফিসার সুরত কুমার সরকার এবং পিআইডির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। আলোচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাঙালির জাতির সত্তার পরিচয় জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল থেকে সব ব্যাংকে এই নির্দেশনা পাঠানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর বন্ধ রাখতে বলা হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে ৩৫০০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে সহযোগিতার অভিযোগ রয়েছে সুর চৌধুরীর বিরুদ্ধে। এনবিআর এর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। বিআরটি প্রকল্পের নকশায় ত্রুটি থাকায় রাজধানীর উত্তরা গাজীপুর টঙ্গী এলাকায় অসহনীয় যানজট তৈরি হচ্ছে, এমন অভিযোগ ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের। বুধবার রাজধানীর উত্তরা গাজীপুর সড়কের যানজটের কারণ নিয়ে বিআরটি প্রকল্প সংশ্লিষ্টদের সাথে বৈঠকে করে এমন অভিযোগ করেন দুই মেয়র। বাস র্যাপিড ট্রানজিট যে বাসগুলো আসবে, আমি বলছি বাসগুলো র্যাপিড ট্রানজিট কি জায়গায় তারা টার্ন নিয়ে আবার চলে যাবে, সেই কোনো ধরনের ড্রয়িং কিন্তু তারা আমাকে দেখাতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। এখন যে পরিমাণ গাড়ি এবং যে জনগণ আমাদের নগরে আছে সেই হিসাবে এই যে প্রজেক্ট এবং ডিজাইন বাস্তবের সাথে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল আছে সেটার সাথে আমরা মিল পাচ্ছি। সিটিতে কাজ করার আগে যে সমস্ত প্রজেক্ট, যেটা যে কোনো প্রজেক্টই হোক না কেন, তারা আমাদেরকে সকল প্ল্যান নিয়ে আমাদের কাছে আসবে, তারপরেই এটার পারমিশন আমরা দেব। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার প্রতি বছর $2 বিলিয়ন খরচ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী হামা মুস্তাফা কামাল। V20 ক্লাইমেট বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে এই তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য যারা দায়ী তারা দায় এড়িয়ে যাচ্ছেন। উন্নত বিশ্বের কয়েকটি দেশই বেশি কার্বন নিঃসরণ করছে বলে অভিযোগ করেন। জলবায়ুর ঝুঁকির মোকাবেলায় উন্নত বিশ্বের সহায়তা না করলেও নিজেদের অর্থায়নেই ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রত্যয় জানান মুস্তাফা কামাল। করোনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও অনলাইন ও খামার থেকে সরাসরি পশু কিনছেন চট্টগ্রামের মানুষ। কোনো খামারে এরই মধ্যে অর্ধেক পশু বিক্রি হয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে 17টি শর্তে চট্টগ্রাম শহরে 6টি হাট বসছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পশু খামার, যেখানে বিভিন্ন জাতের পশু পালন করা হয়, বিক্রিও হয় বছর জুড়ে। তবে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত পশু তোলা হয়েছে। এখানে আছে ছোট বড় সব ধরনের গরু। কুরবানি উপলক্ষে এখনই পশু কিনে ফেলছেন অনেকে, আবার কেউ আসছেন দেখতে। এটা হলো 1 লাখ 1,20,000 বা 1.5 লাখ এর মধ্যে, মিডিয়াম সাইজের মধ্যে। বেটার ওয়ে হচ্ছে অনলাইন থেকে যদি ওরা ঠিক মতো দেয় তাহলে ওইভাবে কিনে ফেলাটাই বেটার। খামারের মতো অনলাইনেও ঢু মারছেন ক্রেতারা। বিভিন্ন পেজে গরুর জাত, ওজন, উচ্চতার উল্লেখ সহ ছবি ও ভিডিও আপলোড করছেন বিক্রেতারা। এবারও ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। তো এই বছরও ইতিমধ্যে আমাদের 50%-এর উপর গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এবং আরো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে গরু আছে। করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করায় এবারও খামার কিংবা অনলাইন থেকেই পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের চট্টগ্রাম জেলাতে 18টা প্ল্যাটফর্মে অনলাইনে প্রায় 25,000 গবাদি পশু আপলোড হয়েছে এবং বিক্রিও শুরু হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে 3 স্থায়ী হাটের পাশাপাশি 10 দিনের জন্য
অস্থায়ী আরও 3টি হাট বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। দিল্লিতে কর্মরত বাংলাদেশ হাই কমিশনার প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এবং কলকাতার ডেপুটি হাই কমিশনার সচিব মোফাক্কারুল ইকবালকে সংবর্ধনা জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে তাদের এই সংবর্ধনা জানান প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক। এ সময় শাবান মাহমুদ বলেন, দুই দেশের গণমাধ্যম মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করবে। দুই দেশের গণমাধ্যম ভারত বাংলাদেশের মৈত্রী বন্ধনকে আরও সুদৃঢ় করবে নিজ নিজ পেশার দায়িত্বশীল কর্মকাণ্ডের ভেতর দিয়ে, এবং বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কে যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তা নিরসনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এবারে নিউজ 24 স্পোর্টস। এবার স্পোর্টসের বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের খবর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। লিটন দাসের আরও একটি শতক মিস করার ম্যাচে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে দিন শেষে 8 উইকেটে 294 রান। টস জিতে মোমিনুল হক ব্যাটিং নিলেও সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। ইনিংসের শুরুর ওভারেই মুজারবানির বলে 0 রানে বোল হয়ে ফেরেন ওপেনার সাইফ হাসান। একই বোলারের তৃতীয় ওভারে ব্যক্তিগত 2 রানে সাইফের পথ ধরেন শান্ত। সাদমানকে নিয়ে অধিনায়ক প্রাথমিক বিপদ কাটিয়ে উঠলেও সাদমানের বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুশফিকুর রহিম। এরপর সাকিব ফিরেন মাত্র 3 রান করে। মোমিনুল আউট হওয়ার আগ পর্যন্ত খেলেন 70 রানের ইনিংস। এরপর দলকে বাকি পথ দেখান মাহমুদুল্লাহ লিটন। মাহমুদুল্লাহ দিন শেষে অপরাজিত আছেন 54 রানে। লিটন দাস 95 রান করে সাজঘরে ফিরেছেন শতক মিস করার হতাশা নিয়ে। এবারে কোপা আমেরিকার খবর। কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে 3-2 ব্যবধানে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে 14 বারের ট্রফি জয়ী আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত 90 মিনিটে 1-1 সমতায় শেষ হলে পেনাল্টি গড়ায় খেলা। সেখানে 3-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল। 11 জুলাই ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। মাহফুজুল ইসলামের ম্যাচ রিপোর্ট। স্কালোনির 4-3-3-এর চেনা ফরমেশনে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক আর্জেন্টাইন আক্রমণ ভাগ। 7ম মিনিটেই আসে সাফল্য। প্রতিপক্ষের বক্সে ঢুকে 2 ডিফেন্ডারকে ওভারলেপ করে বল নিজের আয়ত্তে নিয়ে মার্টিনেজকে পাস দেন মেসি। সেখান থেকে মার্টিনেজের নিখুঁত ফিনিশিংয়ে 1-0 গোলের লিড নেয় আর্জেন্টিনা। প্রথমার্ধে কলম্বিয়ার কিছু আক্রমণ অবশ্য আলোর মুখ না দেখলে 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্কালোনির দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক কলম্বিয়া। 61 মিনিটে আসে সাফল্য। দিয়াজের গোলে সমতায় ফেরে তারা। 67 মিনিটে গঞ্জালেজের বদলি হিসেবে ডি মারিয়া নামার পর আর্জেন্টিনার আক্রমণের ধার বাড়ে। এরপর গোলের 2টি সহজ সুযোগ মিস করে আর্জেন্টিনা। শেষে নির্ধারিত 90 মিনিটে 1-1 সমতায় খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। পরে পেনাল্টি শুট আউটে 3-2 ব্যবধানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে 14 বারের ট্রফি জয়ীরা। মাহফুজুল ইসলাম, নিউজ 24। শেষ করব 20 ইঞ্চি উচ্চতার সবচেয়ে ছোট গরুর খবর দিয়ে। বিশ্বের সবচেয়ে ছোট গরুর সন্ধান মিলেছে সাভারের আশুলিয়া উপজেলার চারি গ্রামে। বক্সার জাতের খর্বাকারের ছোট্ট গরুটির নাম রাখা হয়েছে রানী। ওজন মাত্র 26 কেজি আর উচ্চতা 20 ইঞ্চি। বিশ্বের সবচেয়ে ছোট গরুর সনদ পেতে গরুর মালিক পক্ষের মধ্যে গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন নাজমুল হুদার তথ্যচিত্র জানাচ্ছেন নয়ন বিশ্বাস। শিখর এগ্রো নামের এক প্রতিষ্ঠান এই খর্বাকার জাতের গরুর মালিক। বছর 2 আগে নওগাঁর এক খামার থেকে এটি কেনা হয়। গলায় বাঁধা ঘন্টায় টুংটাং করে শব্দ করে যখন হাঁটে তখন পায়ের দিকে তাকালে মনে হয় হয়তো কোনো জন্মগত ত্রুটি রয়েছে। মনে হচ্ছে যে এটা খুবই সুন্দর করে বাংলাদেশের ভিতরে এই প্রথমেই একটা ছোট গরু মনে হয় আমি আমার জীবনে আমি দেখলাম আর কি। এত ছোট গরু আগে কখনো দেখা হয়নি। এই গরুই আমাদের খাবারের জন্য বয়ে আনবে সম্মান গৌরব। গরুটিকে দিনে 2 বেলা খাবার দিতে হয়। অন্যান্য গরুর তুলনায় এটি খাবারও খায় অনেক কম। এটার প্রতি বিশেষ যত্ন অন্য গরুর মতো না। এটা অন্য গরু থেকে আলাদা। অন্য গরু বেশি খায়, এটা কম খায়। এটা হলো ভুটানি গরু, বক্সার বুট্টি। প্রতিষ্ঠানের মালিক অনুসন্ধান করে পেয়েছেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু। কোরবানির উপযুক্ত হলেও এই মুহূর্তে বিক্রির কথা ভাবছেন না।
এটা আসলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নামটা লেখানো। পরবর্তীতে আমরা ডিসিশন নিব যে আসলে কি করা যায়। সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এই গরুটি ছোট জাতের মধ্যেও ছোট, বর্তমানে পুরোপুরি সুস্থ এবং এর উচ্চতা ও ওজন বাড়ার সম্ভাবনা নেই। নওগাঁ জেলা থেকে ওনারা নিয়ে এসেছেন প্রায় 9 মাস আগে। এই 9 মাস থেকে ওনাদের কাছেই আছেন, ওনারা সেইভাবেই আমাদের পরামর্শ অনুযায়ী ওনারা সেই অনুযায়ী ওকে দেখভাল করছে এবং ম্যানেজমেন্ট করছে। প্রাণীকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডভুক্ত করতে গেল 2 জুলাই আবেদন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে জানতে চাই রাজধানীর লকডাউনের চিত্র। এই মুহূর্তে কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান, তার সঙ্গে যুক্ত হয়ে জানতে চাই সেখানকার লকডাউন পরিস্থিতির খবর। মাহমুদুল হাসান, স্বাগত আপনাকে। আপনার কাছে জানতে চাই, এখন রাত প্রায় 1:30টারও খানিকটা বেশি, আপনি কারণ বাজার এলাকায় রয়েছেন, স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি রয়েছে সেটা কতটা মানা হচ্ছে সেখানে? তন্ময়, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং এত রাতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে হচ্ছে যে আনাগোনা করেছে। এখান থেকে কিন্তু আসলে বোঝা যায় যে চলমান যে লকডাউনটি সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু যে কাঁচা বাজারগুলো খোলা থাকার কথা ছিল এবং সেই বাজারের জন্য কিন্তু আসলে যে পাইকারি যে মালগুলো আসে সারা দেশ থেকে, যে কাঁচা সবজি আসে এবং অন্য যে পণ্যগুলো আসে, এবং সেই কর্মব্যস্ত মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে যে সময়টুকু আমরা এখানে অবস্থান করেছি অধিকাংশের মুখেই কিন্তু আসলে কোনো মাস্ক নেই এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু আসলে অনেক ক্ষেত্রে উপেক্ষিত আমরা দেখেছি। এবং তাদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে প্রশ্ন করেছিলাম যে গতকালকেই মারা গেছে 200-রও বেশি মানুষ করোনায়, তো সেই ক্ষেত্রে তাদের অভিব্যক্তি কিন্তু তারা কিন্তু আসলে আতঙ্কিত, এটি ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এই যে এর জন্য যে সামাজিক যে সুরক্ষার যে বিষয়টি সেটি মানার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি হচ্ছে যে তারা কিন্তু উদাসীন। বিশেষ করে প্রশাসনের কিন্তু তদারকি রাতের বেলা একেবারে থাকে না, এটি বললেই চলে। সেই সুযোগে কিন্তু প্রচুর মানুষ রাতের বেলা বের হন এবং হচ্ছে যে তারা কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে, কিন্তু করোনার ঝুঁকির মধ্যে কিন্তু তারা কিন্তু এই বাজারগুলোতে আসছেন এবং তাদের মাধ্যমে কিন্তু করোনা ছড়িয়ে পড়ার কিন্তু এক ধরনের বড় সম্ভাবনা থেকে যাচ্ছে। তন্ময়। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ কর্মবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, দুর্নীতির চিত্র স্পষ্ট, বলছে টিআইবি, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বৈঠকে অনীহা সংসদের বেশিরভাগ স্থায়ী কমিটির, প্রশাসনের কর্ম পর্যবেক্ষণ ও ধীরগতি, জবাবদিহিতা নিশ্চিতে নিয়মিত বসার পরামর্শ। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড ভাঙছে দেশ, একদিনে সর্বোচ্চ 201 প্রাণহানি, ঢিলেঢালা লকডাউনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সংক্রমণ বৃদ্ধির শঙ্কা। দেশে প্রথমবারের মতো সাইকেডেলিক ড্রাগ ম্যাজিক মাশরুম উদ্ধার, সেবনে হয় হ্যালুসিনেশন, মানসিক রোগ, চক্রের 2 সদস্য গ্রেপ্তার। প্রকৃতি ধ্বংসের কারণে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, বেশি ঝুঁকিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, মোকাবেলায় বিশ্ব ফোরামের শক্ত ভূমিকা রাখার আহ্বান। মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বন্টনেও চমক মোদির, শপথ নিয়ে 43 জনের মধ্যে নতুন মুখ 36, প্রাধান্য তারুণ্যের, নতুন দায়িত্বে অমিত শাহ। এবং কোপার ফাইনালে আর্জেন্টিনা, 11 জুলাই মেসি নেইমারের লড়াই, টেস্টের প্রথম দিনে 8 উইকেটে 294 রান বাংলাদেশের, 5 রানের শতক মিসের আক্ষেপ লিটন দাসের। শেষ করছি এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।